নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। তদন্ত হলো, বিচার প্রক্রিয়া হলো, সাজা ঘোষণা হলো, তবে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তিনি একা অভিযুক্ত নাকি আরও লোকজন রয়েছে আমরা এখনো জানতে পারলাম না। আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়েছে, তবে এই তরুণী চিকিৎসক কেন খুন হলেন তার উত্তর পেলাম না, মোটিভ জানতে পারলাম না, কোথায় খুন হলেন তাও জানতে পারলাম না। তদন্ত থেকে সাজার পরেও একাধিক প্রশ্ন রয়েছে যাদের উত্তর অধরা। এদিকে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের জন্য আজও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়ের রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য। নির্যাতিতার পরিবার বলছে সঞ্জয় একা দোষী নয়। এখনো এত ধোঁয়াশা কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করো তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য সঞ্জয় রায় একমাত্র দোষী। মমতা বন্দ্যোপাধ্যায় তো শিওর হচ্ছেন কোথা থেকে? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের কনভিকশন নিয়ে? শোনাবো। আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তি। আলোচনায় রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থক অনিন্দ্য রায় চৌধুরী, মাফ করবেন আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক অনন্দ সিংহ রায়। আমার সঙ্গে রয়েছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস এবং আমাদের সঙ্গে নীলাদ্রিদা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং লিটল লিনিং টুয়ার্ডস বিজেপি। আমি নীলাদ্রিদাকে দিয়েই শুরু করি। নীলাদ্রিদা, সিবিআই বলে একটি অর্গানাইজেশন তারা তদন্তভার নিল, হাইকোর্টের নির্দেশেই নিয়েছিল। 5 মাসে সিবিআই সেই তদন্তর যে সারমর্ম দাঁড় করালো, সেই একই সারমর্ম কিন্তু রাজ্য পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ প্রথম 5 দিনেই করে নিয়েছিল। যাকে এসআইটি গ্রেফতার করেছিল তাকেই মূল অভিযুক্ত হিসেবে দেখালো সিবিআই। আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই এর কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা কিছু প্রশ্নের উত্তর পাবো, উত্তরগুলো তো পেলামই না। উল্টে যেটা পেলাম তা হলো আরো কয়েকটা প্রশ্ন। সেটিংটা কোন লেভেলে হয়েছে? ইলমাস, সিবিআই এর উত্তর দেওয়ার দায় আমার বা আপনার কাছে নয়, কোর্টের কাছে, এবং সম্ভবত তারা কোর্টের কাছে উত্তর দিয়েছেন, তার ভিত্তিতেই কোর্ট তার রায় দিয়েছে। দ্বিতীয় কথা ইলমাস, একটা প্রশ্ন উঠে যাচ্ছে বারবার যে সিবিআই দায়িত্বে না থাকলে, পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি দায়িত্বে থাকলে হয়তো মৃত্যুদণ্ড হতো।
যিনি অপরাধী বলে সাব্যস্ত হয়েছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কামদুনিতে যে মহিলার ধর্ষণ এবং খুন হয়েছিল তার হত্যাকারীদের কি মৃত্যুদণ্ড এখনো হয়েছে? ঘটনাটা ঘটেছিল 2013 সালে, তখন কিন্তু তৃণমূল রাজত্ব, তখন কিন্তু সিআইডি সেই তদন্তের ভার ছিল। সুতরাং সিবিআইয়ের দিকে আঙুল তোলার আগে সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সিআইডির দিকেও তাকানো উচিত, কারণ তিনি কিন্তু সিবিআইয়ের দিকে শুধু আঙুল তুলছেন না, কার্যত কোর্টের দিকে আঙুল তুলছেন। বেশ বেশ, আমি একবার অনিন্দর সিংহ রায়ের কাছে আসবো। অনিন্দদা, মাফ করবেন, সরি আপনার নামটা প্রথমে ভুল বলেছিলাম। অনিন্দদা, একটা খুব সহজ প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে, সমস্যাটা কোথায়? যদি সঞ্জয় রায় বেঁচে থাকে তাতে মুখ্যমন্ত্রীর সমস্যাটা কোথায়? আমৃত্যু কারাদণ্ড যখন বিচারক দিয়েছেন 210 নম্বর এজলাসে বসে শিয়ালদা কোর্টে, তখন নিশ্চয়ই রুম ফর রিজনেবল ডাউট ছিল যে কারণে বিচারপতি মৃত্যুদণ্ডের সাজা দেননি। বিরল থেকে বিরলতম ঘটনা নয় এই পর্যবেক্ষণও বিচারপতির। কেস সাজানো হয়নি, সাজাতে পারেনি, সেই কারণেই তো এই রায়। সঞ্জয় মারা গেলে কিংবা সঞ্জয়কে ঝুলিয়ে দেওয়া হলে, ফাঁসি দেওয়া হলে, মেরে ফেলা হলে মুখ্যমন্ত্রীর সুবিধে, কারণ মেন কালপ্রিটসরা তাহলে ফ্রি টু গো। অনেকেই বলছেন একমাত্র চাবিকাঠি এখনো আরজিকর মামলার সমাধানে এই সঞ্জয় রায়। প্রথমত কথা, ইলমাস, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে নীলাদ্রিদার একটা ছোট্ট ভুলটা ধরিয়ে দিই। কান্দুনি ব্যাপারে উনি বলছিলেন, উনি ভুলে গেছেন হয়তো, কান্দুনিতে লোয়ার কোর্ট ফাঁসির অর্ডার দিয়েছিলেন, তার এগেনস্টে কান্দুনিতে ওনারা গিয়েছিলেন হাইকোর্টে, এবং হাইকোর্ট ফাঁসির অর্ডারটাকে রদ করে দেন। রাজ্য সরকার সেটার জন্য সুপ্রিম কোর্টে গেছেন, এখনো কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে। এখনো ফাঁসি হয়নি, আমি সে ভাই, কথাটাই বললাম। আপনি লোয়ার কোর্টের কথা বললেন, লোয়ার কোর্টের আমি লোয়ার কোর্টের কথা বলিনি, আমি বলছি সিআইডি কোর্টের কেসের দায়িত্বে ছিল, এখনো ফাঁসি হয়নি। জিনিসটা হলো যে যখন লোয়ার কোর্ট একটা ফাঁসির রায় দেয়, যে ডিফেন্ডেন্ট তার এই অধিকার থাকে, আইনি তাকে অধিকার দেয় যে সেই রায়কে চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জ করে এই মুহূর্তে যেহেতু মামলাটি হাইকোর্টে রয়েছে, সুপ্রিম কোর্টে রয়েছে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে নিষ্পত্তি হচ্ছে, লোয়ার কোর্টের রায় বহাল থাকে, যেটা রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হয়েছিল সেটা দেখা। আর এই মর্মে আপনাকে মনে করিয়ে দিই যে যদি গত 3 মাসে দেখি, গত 3 মাসে 2টি ধর্ষণের মামলায় রাজ্য পুলিশ যেভাবে মামলা সাজিয়েছিল, 2টি মামলাতেই কিন্তু 60 থেকে 61 দিনের মাথায় আততায়ীদের ফাঁসির সাজা দেওয়া হয়েছে লোয়ার কোর্টে। তারা এটা নিয়ে হায়ার কোর্টে অ্যাপিল করবে কি করবে না সেটা পরবর্তী প্রশ্ন, কিন্তু দেওয়া হয়েছে। এবার এখানে নিরাদিদা একটা প্রশ্ন যেটা তখন আমি আপনাকে করেছিলাম, আপনি বললেন যে আমি ওদের হয়ে কথা বলতে আসিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টিকেই দেখা গিয়েছে বারবার সিবিআই চাই, শুধু এই মামলায় নয়, বিভিন্ন মামলায়। একটা সময় এমন মনে হয়েছিল যে পাড়ার চৌমাথা থেকে যদি কারো সাইকেল কিংবা মোটরসাইকেল চুরি হয়ে যায় তাহলে হয়তো সিবিআই কে ডাকতে হবে, যদি ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর সেখানে থাকে। সিবিআই কে ডেকে আমার লাভটা কি হচ্ছে? সিবিআই ইডি, জ্যোতিপ্রিয় মল্লিক বেলে আউট, অনুব্রত মণ্ডল বেলে আউট, পার্থ চট্টোপাধ্যায় এই এলো বলে। তাহলে প্রমাণটা কি করছে এই কেন্দ্রীয় সংস্থাগুলো? আমায় জিজ্ঞেস করছেন? হ্যাঁ দিদা, আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, তাহলে প্রথম কথা বলি, শুধু বিজেপি তো বিরোধী দল, তারা সিবিআই চাইতেই পারে, রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার উপর তাদের হয়তো আস্থা নেই, এটা হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই চাইতেন। মনে করিয়ে দিই, সিবিআই সম্বন্ধে আপনি যে কথাটা বলছেন, তখন সিবিআই ভালো ছিল, এখন সিবিআই খারাপ, সেটা তো নয়। সিবিআই কে 2013 সালে সুপ্রিম কোর্ট বলেছিল খাঁচাবন্দি তোতা পাখি, কেজড প্যারট। তখন কিন্তু কংগ্রেস আমল ছিল। সিবিআই এর এই চরিত্র, আমি সিবিআই কে ডিফেন্ড করতে আসিনি, আমি শুধু বলছি তিনি যেভাবে আঙুল তুলছেন, তাহলে আগে তার সিআইডির দিকেও আঙুল তোলা উচিত। এই অপরাধীরা যদি হাইকোর্টে ছাড়া পেয়ে গিয়ে থাকে, তার দায় কোথাও কিন্তু তদন্তকারী সংস্থার উপর আসে। বেশ, কিন্তু তদন্তকারী সংস্থা কামদুনি মামলা হোক কিংবা তার পরবর্তীতে গত 3 মাসে ঘটে যাওয়া 2টি মামলা, খুন এবং ধর্ষণের মামলা, সেখানে রাজ্যের তদন্তকারী সংস্থা তো দেখিয়ে দিয়েছে যে তারা কেস সাজিয়ে ফাঁসির সাজা লোয়ার কোর্ট থেকে আদায় করে আনতে পারে। যেটা দেখাতে পারেনি সিবিআই এই আরজিকর কাণ্ডে, তা হলো প্রথম 5 দিনে কলকাতা পুলিশের করা তদন্ত এবং 5 মাস জুড়ে সিবিআই এর করা তদন্তের সারমর্ম এক, তারা দেখাতে পারেনি। অন্যথায় কি? দ্বিতীয়, প্রমাণ লোপাট মামলায় যে 2জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো পর্যন্ত জমা পড়ল না। তাহলে গ্রেফতার কেন করলো সিবিআই? প্রমাণগুলো গেল কোথায়? তৃতীয়, এখনো অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি না, সিবিআই এর কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম পাবো, পেলাম না।
আমার প্রশ্ন নীলাদ্রিদা কিংবা অনিন্দদা ওপেন রাখলাম, বারবার পালে বাঘ পড়ার যদি আওয়াজ তোলা হয়, যেদিন সত্যি বাঘ পড়বে সেদিন মানুষ বিশ্বাস করবে তো? এক, কারণ বারবার যেভাবে সিবিআই ডাকা হয়, এবং দুই, বাকি মামলা না হয় রাজনৈতিক মামলা, দুর্নীতির মামলা, মানুষের অত মাথা ব্যথা নেই, তবে আরজিকর মামলার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ কানেক্টেড ছিল, তারা রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে। সেখানে সিবিআই এর এই ডিসমাল পারফরমেন্স, মানুষ আর আস্থা রাখতে পারবে সিবিআই এর ওপর? হ্যাঁ, আর আস্থা রাখতে পারতো না ইলবাজ, একটু বলে নি অনিন্দ, যদি প্রথম দিন থেকে সিবিআই তদন্তের দায়িত্বে ছিল। প্রথম দিন থেকে কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করেছে এবং অভিযোগ হচ্ছে তারা প্রমাণ লোপাট করেছে। যদি প্রমাণ লোপাট করা হয়, এক সেকেন্ড, যদি প্রমাণ লোপাট করা হয়, আপনি প্রমাণ লোপাট করবেন, তারপর বলবেন প্রমাণ কোথায়। আপনার সুবিধা হবে ঠিক না, আমার সুবিধা আমি একটা বলি, আপনি একটা কেস দেখান প্রথম দিন থেকে সিবিআই তদন্ত করছে, একটা দেখান, আমি 10টা বলছি না। সিবিআই এখানে 4 দিনের মাথায় গেছেন, একটা কেস দেখান সিবিআই 4 দিনের মাথায় কেস হ্যান্ড ওভার পেয়েছে। পারবেন না, আপনি পারবেন না, আমি বলছি, আমি বলছি না, এই গোটা মামলার সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্যাতিতার বাবা। নির্যাতিতার বাবা আজকে সিবিআই, নির্যাতিতার বাবা আজকে সিবিআই এর তদন্ত নিয়ে কি বললেন? সিবিআই এর তদন্ত নিয়ে কি বললেন নির্যাতিতার বাবা? তিনি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তিনি তার সন্তান খুইয়েছেন, তার অধিকার আছে সত্যিটা জানার। তিনি তদন্ত নিয়ে কি বলছেন শুনুন। কি বলবেন? জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি। এর থেকে স্পষ্ট কথা তো সত্যি আর হয় না। নীলাদ্রিদা আপনিও বিশ্বাস করবেন এবং অনিন্দবাবু আপনিও বিশ্বাস করবেন, নির্যাতিতার বাবা বলতে সিবিআই যদি ঠিকঠাক তথ্য প্রমাণ দিতে পারতো তাহলে যাবজ্জীবন হতো না। আমায় জিজ্ঞেস দুজনকেই জিজ্ঞেস করছি। না, তাই বলে না পর আমি বলবো, আপনি বলুন। আচ্ছা নীলাদ্রিবাবু, প্রথম কথা হচ্ছে উনি বোধহয় রায়টা বুঝতে ভুল করেছেন। জাজ স্পষ্টভাবে বলেছে, হ্যাঁ এই রায়টা হচ্ছে উনি দোষী, উনি একমাত্র অপরাধী, কিন্তু এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয়, সেই জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। রায়ের কথা বলছি, অর্থাৎ তিনি কিন্তু দোষী সাব্যস্ত হয়েছেন সিবিআই এর প্রমাণ অনুযায়ী। এবার দ্বিতীয় কথা, একজন সরকারি চিকিৎসক, একজন পড়ুয়া, তিনি একটি সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তিনি রেপড হলেন, তাকে খুন করা হলো, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয়? আমি এম নট চ্যালেঞ্জিং দ্য কোর্ট, কামদুনি বাট আপনি বললেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয়। সেটা জাজ বলেছেন, আপনি জাজের জায়গায় বসতে চাইছেন এখন? আজকে জাজ একটা কথা বলেছেন, আমি যা তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমি এই রায়দান করছি। আজকে আপনি যে ইনভেস্টিগেশন যা করেছেন, সেই ইনভেস্টিগেশন আপনার তথ্যগুলো বিভিন্ন প্রশ্ন আসছে মানুষের কাছে। আমরা কলকাতা পুলিশ 4 দিনের মাথায় যাকে অ্যারেস্ট করেছে তাকেই আপনারা সিবিআই দেখলেন, তাকেই বললেন তিনি একমাত্র এখনো অবধি তিনি একমাত্র দোষী। আমার আমি আপনাদের দুজনকে একটু থামাচ্ছি, কারণ নির্যাতিতার বাবা আরো বক্তব্য রেখেছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হব, তখন নির্যাতিতার বাবা বলছেন পুরো অর্ডার আসুক, পড়ি, যা করার আমরা নিজেরাই করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ব্যস্ত হতে হবে না, কারণ প্রাক্তন সিপি ও মুখ্যমন্ত্রীর মদতেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে। নির্যাতিতার বাবার বক্তব্য শুনুন। এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাওয়াই বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ। ওটা উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে, উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। অনিন্দদা, অগস্ট থেকে ডিসেম্বর অবধি ব্যাকফুটে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর ইস্যুতে। জানুয়ারি 2025-এ রায় বেরোনোর পর ওনার এই অতি সক্রিয়তাতে আমাদের দুটো প্রশ্ন। এক, সঞ্জয়কে ফাঁসি দেওয়া হলে ওনার কি কোনো সুবিধে হবে, কিংবা ওনার দলের কারো কি কোনো সুবিধে হবে, কিংবা কোনো প্রভাবশালীর কি কোনো সুবিধে হবে? এক। দ্বিতীয়, রাজ্য বলছে আমরা ফাঁসির আবেদন করব, কিন্তু মুখ্যমন্ত্রী এত শিওর কি করে হচ্ছেন যে একমাত্র সঞ্জয় রায় এই গোটা ঘটনা করেছে?
প্রথমত কথা বলি আপনাকে, নির্যাতিতার বাবা যেটা বলেছে, ওনার মানসিক অবস্থা যেটা, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আরে ভাই, আপনি আপনার সময় কথা বলতে দিলাম না, আপনি আমার সময় বলবেন? প্লিজ প্লিজ প্লিজ। নির্যাতিতার বাবা উনি কি বলেছেন সে ব্যাপারে আমি কিছু বলবো না। আমার যেটা বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেটা বললেন ব্যাকফুটে ছিলেন, দেখুন ব্যাকফুট ফ্রন্ট ফুটের ব্যাপার নেই। আমার কথাটা বলতে দিন। ব্যাকফুটেরও ব্যাপার নেই, ফ্রন্ট ফুটের ব্যাপার নেই। কিছু বাম, অতি বাম এই ঘটনাটাকে নিজেদের স্বার্থে চরিতার্থ করার জন্য এটাকে উঠে পড়ে লেগেছিলেন, সোজা কথা। এবং আমাদের আমি বলছি আমাদের কিছু লোক আমি আপনাকে তো বলছি, কিছু লোক এই রাজ্যটাকে মেলাইন করার জন্য লেগেছিলেন। সিবিআই তদন্ত করছিলেন। সিবিআই তদন্তের ক্ষেত্রে একবারের জন্য যখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে, সিবিআই তদন্ত করেছিলেন সুপ্রিম কোর্টের অবজারভেশনে। সেখানে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, নির্যাতিতাদের পরিবারের তরফ থেকে শুরু করে, বামেদের তরফ থেকে, বিকাশ বাবু থেকে শুরু করে বিভিন্ন লয়ার ছিলেন। তারা কিন্তু সেখানে গিয়ে যে এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে বা এই জাতীয় কিছু ঘটনা ঘটেছে বলেননি। বা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে অনেক কথা বলছেন অনেক লোক, মমতা বন্দ্যোপাধ্যায় কি, তাই বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এভিডেন্স ট্যাম্পার না হয়ে থাকে, যদি না হয়ে থাকে, আমি ধরছি কেউ বলেনি, হয়নি, আমি ধরে নিচ্ছি হয়নি, আমি জানি না, তাহলে আপনি বলুন সিবিআই টালা থানার ওসিকে এবং এই কলেজের প্রিন্সিপালকে, সন্দীপ ঘোষকে এভিডেন্স ট্যাম্পারিং এর মামলায় যে গ্রেফতার করলেন, সেটা কি এমনি গ্রেফতার করলেন? মগের মুলুক না। আমার তো সেটাই বক্তব্য, সিবিআই তাদেরকে গ্রেফতার করেছিলেন, এখন তারা বেলে আছেন। তাহলে কেন গ্রেফতার করেছিলেন, এখন তারা কেন বেলে আছে, সে উত্তর আমি দেবো না, তারা বলবে। অনিন্দা, অনেক সময় হয়েছে, অনেক কচকচানি হলো, এবার নাও লেটস কাম টু সাম ফ্যাক্টস, যেটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা গত 6-7 মাসে না প্রচুর বক্তব্য শুনেছি, প্রচুর জিনিসপত্র নিয়ে প্রচুর জলগোলা হয়েছে, গ্রাম মিলিগ্রাম ওজন থেকে শুরু করে অনেক কিছু নিয়ে, অনেক জটিল বিষয় নিয়ে সবাই বক্তব্য রেখেছেন। ডাক্তারবাবুরা বক্তব্য রেখেছেন, জুনিয়র ডাক্তারবাবুরা বক্তব্য রেখেছেন, আম জনতা বক্তব্য রেখেছেন, সবাই রেখেছেন। কিন্তু এবার একটা প্রশ্ন আসি, এটি সরকারি হাসপাতাল, খালি নয়, ভর্তি রোগী আছে, ডাক্তার আছে, নার্স আছে, সিকিউরিটি গার্ড আছে, পড়ুয়ারা আছে, মেডিকেল পড়ুয়ারা আছে, মেডিকেল স্টাফ আছে। এরকম একটি একেবারে গোছানো ভর্তি সরকারি হাসপাতালে মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হচ্ছে, তার উপর শারীরিক নিগ্রহ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, তার রক্তক্ষরণ হচ্ছে মাথা থেকে, তার চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছে, সব পোস্টমর্টম রিপোর্টে লেখা। তার হিপ বোন ভেঙে যাচ্ছে, তার সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে এবং তাকে খুন করা হচ্ছে। আমার মনে হয় জানা নেই, এবং আমি যতদূর জানি রাজ্যের কোনো সরকারি হাসপাতালই সাউন্ড প্রুফ নয়। কেউ শুনতে পেলেন না, কেউ জানতে পেলেন না, কেউ জানেন না। এই ঘটনা শোনার পর, কিন্তু গত 6 মাস ধরে ক্লোজলি মনিটরিং করার পর, আমার আরেকটি ঘটনার কথা মনে পড়ছে, জেসিকা লাল হত্যাকাণ্ড। 300 জন হাই প্রোফাইল গেস্ট একটি পার্টিতে ছিলেন, যে পার্টিতে জেসিকা লালকে রীতিমতো গুলি করে মেরেছিলেন মনু শর্মা নামে এক মন্ত্রীর ছেলে। তার বাবা পরবর্তীকালে হরিয়ানার চিফ মিনিস্টার হন। 300 জনের একজনও কিছু দেখেননি, তাই নাম দেওয়া হয়েছিল নো ওয়ান কিল জেসিকা। কারণ ওই 300 জনের একজনও পুলিশের সামনে এসে বলেননি যে তারা দেখেছিলেন জেসিকা লালকে মনু শর্মা খুন করেছেন। আরজি করেও কি একই ঘটনা ঘটেছে কিংবা একই জিনিস হয়েছে? সবাই আরজি করে জানে, কিন্তু বা কেউ মুখ খুলছে না। ডাক্তারবাবু, আমি একটা কথা বলে দিই, মনু শর্মার কেস যেটা আপনি জেসিকা লালের বলছেন, সঙ্গে সঙ্গে উইদিন ফিউ আওয়ার্স একটা চ্যানেল ফ্ল্যাশ করেছিল নামটা, নাম্বার 1। কিন্তু যেটা হয়, আদালত বিশ্বাস করে অন এভিডেন্স অ্যান্ড উইটনেস, সেখানে উইটনেসরা কেউ সাপোর্ট করেনি, অর দে টার্নড হোস্টাইল। এটাই ঘটেছিল, যে কারণে মনু শর্মার কেসটা পরবর্তী ক্ষেত্রে যখন সেইখানে মিডিয়া একটা চাপ, পলিটিক্যাল পার্টির চাপ, সেই থেকে গভর্নমেন্ট আলটিমেটলি হ্যাড টু গিভ ইন টু দ্য প্রেসার, এবং তারপরে আবার রিট্রায়াল হওয়ার পর দেখা গেল মনু শর্মা দোষী। কিন্তু যে সময়টা মনু শর্মা করেছে না আর এখন, এটা কিন্তু ডিফারেন্ট। কারণ
ওই সময় যা খুশি পলিটিক্যাল লিডাররা, যদিও মাঝে মাঝে গ্রামের দিকে দেখবেন যা খুশি করতে পারে, শহরের দিকে করাটা অসুবিধা, কারণ এতটা মানে অ্যাট্রাক্ট করে অ্যাটেনশন, সে কারণে করাটা যা খুশি করে দেওয়াটা অসুবিধা। তো এইখানে যেটা হচ্ছে, প্রথমে যখন একটা মার্ডার হয়েছিল, কিন্তু মুশকিলটা হলো যেটা আপনি বলছেন, অনেকগুলো প্রশ্ন আপনার মনেও আছে, যে কোনো লোকের মনে, যে কে চিৎকারটা শুনতে পেল না কেন। মুশকিলটা হলো ওই চিৎকার, ওই আওয়াজটার করতে করতে এটা নিয়ে যদি আমি খালি আওয়াজ করতাম ঠিক আছে, মুশকিলটা হলো তখন পলিটিক্যাল কিছু পার্টি, যেটা আমি অনিন্দের সাথে একদম একমত, বাম, অতিবাম এবং সাথে তৃণমূলের একটা সেকশন, তারা পর্যন্ত একত্রিত হয়ে এটাকে পলিটিসাইজ করলো, অ্যান্ড যা ইস্যুগুলো নিয়ে এলো ক্লাব করে দিল। ওই ক্লাব করতে গিয়ে না মানুষের মধ্যে সন্দেহটা হলো, কারণ একটা মুভমেন্ট যদি আমি খালি জেসিকা লালের মুভমেন্টটা অনলি জেসিকা, অনলি জেসিকা, অনলি জেসিকা, ওখানে কোনো সন্দীপ ঘোষের ব্যাপার ছিল না। এইখানে কি হলো, সন্দীপ ঘোষকে আনা হলো, স্বাস্থ্য সচিবকে তাড়াতে হবে, একাধিক রাজনৈতিক ডমিনো সাজানো হলো একদম। কিন্তু মেন যে মোটিভ, মেন যে ঘটনা, সেটাকে কোথাও মাঝখানে রেখে তার চারদিকে কেন কলেজে ইলেকশন হয় না, কেন সিসিটিভি নেই, কেন সন্দীপ ঘোষ দুর্নীতি করছে, কেন অমুক, কেন তমুক, কেন উত্তরবঙ্গ লবি, কেন চিটিং করে পরীক্ষা দেয়, একাধিক জিনিসপত্র হলো, কিন্তু মেন যে ঘটনা সেটা কোথাও ডিমিনিশড হয়ে গেল। কেন করা হলো এটা? প্রশ্ন এখানে, মীনাক্ষী মুখোপাধ্যায় মিডিয়া পৌঁছবার আগে মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গেলেন কবে? সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রা, সেই সময় মনে আছে দিনটা। আলিমুদ্দিনের পাশ থেকে আমি যাচ্ছিলাম, অফিসের উদ্দেশ্যে আসছিলাম, কিছুক্ষণের মধ্যে শুনতে পাই সেখানে ঝাঁপ দিয়ে পৌঁছে গেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন আমি বডি নিয়ে যেতে দেবো না। মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানতেন যেটা সেই সময় মিডিয়াও জানতো না, বাকি কেউ জানতো না? আদপে কেউ কিছুই জানতো না। একটা ডেড বডিকে নিয়ে একটা রাজনীতি হয়েছে, সেইখানে মানে অভিপ্রেত ছিল না, কারণ এটা কিন্তু একটা খুব ভালো সিন্ডিকেট কাজ করেছিল টু ক্রিয়েট আ বেডলাম, একদম বেডলাম হয়েছিল, এটা নিয়ে আর কোনো সন্দেহ। এবার এখানেই আপনাকে একটা প্রশ্ন, অনিকেত মেহাতো এআইডিএসও, যতই রাজনৈতিক বলুক, এট দি এন্ড অফ দ্য ডে দে অল হ্যাভ আ পলিটিক্যাল কানেকশন। এআইডিএসও, দেবাশিস হালদার, আমার এক্সাক্ট নামটা মনে নেই, তবে এমকেপি বলে কিছু একটা অর্গানাইজেশন, তার আশফাকুল্লাহ নাইয়া, সেও রাজনৈতিক অর্গানাইজেশন থেকে বিলং করে। কিঞ্জল নন্দ ঘোষিতভাবে কোনো দলের নয়, সিনেমা করে, তিনি সিনেমা করে, অভিনয় করে। এই যে এতগুলো রাজনৈতিক দল হঠাৎ করে একত্রিত হলো, এবং এসএফআই এর যে ডাক্তারদের সংগঠন, তারা হঠাৎ করে রাস্তায় নেমে পড়ল, নেমে পড়ে কি কোথাও মেন যে ইস্যু, মূল যে প্রশ্নগুলো ছিল, সেখান থেকে ফোকাস সরিয়ে দিল? আমি এটাই বলছি, জেসিকা লালের ক্ষেত্রে খালি জেসিকা লাল ছিল, ঠিক আছে, দেয়ার ওয়ার ভেরিয়াস কেসেস, কিন্তু তার জেসিকা লালের সাথে অনেকগুলো কেস, প্রিয়দর্শিনী মাট্টু কেস ওয়াজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এইখানে লোকের দাবি যে ওইটুকু রিভলভিং অ্যারাউন্ড দ্যাট কেস, এখানে রিভলভিং অ্যারাউন্ড দ্যাট কেস করতে গিয়ে দে স্টার্টেড বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, দে ডিড নট হিট দ্য মেইন পয়েন্ট, যে আমাকে খুনিকে ধরো, মাইনকে ধরো। সিবিআই দপ্তরে আমরা ওটা কি হচ্ছিল, নাট্যশালা হচ্ছিল, হ্যাঁ, ওটা নাটক, হ্যাঁ, 4-5টা চিরিবিটি ঝাড়িওয়ালি, তারপর ক্যারোলিনা, এরা সব ঢুকছে না। আমি তো কারোর নাম নিচ্ছি না, আমার মনে হলো, আমার ভালোবাসি নামগুলোকে, তো আমি ভালোবাসি নামগুলোকে ভীষণ। তো সেই কারণে আমার বক্তব্য হচ্ছে, এরা তো নামছে, চিলিবিটিরা তারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নামছে, তারা একটুও, মহিলা একজন ধর্ষিতা হয়েছেন, মহিলা একজন মার্ডার হয়েছেন, তাদের কি মানে ওইটা খালি প্রথমে শুরু হয়েছিল, বাকিটা হচ্ছে সরকার। তারপর দাবি 1, দফা 1 কেন এলো? বাংলাদেশের মুভমেন্ট 5 তারিখ, তারপরেই 9 তারিখ, 10-7 তারিখ থেকে এই স্লোগানগুলো এলো, কেন এলো? এবার এখানে একটা প্রশ্ন, এরকম নৃশংস একটা ঘটনার পর মূলত 4টে প্রশ্ন ওঠে। সাংবাদিকতায় 4টে প্রশ্ন করারই কথা বলা হয়, এবং সেই 4টেই মোক্ষম প্রশ্ন, যে 4টে প্রশ্নের ওপর দাঁড়িয়ে এই গোটা কেসে ফাঁসির সাজা পাওয়া যায়। প্রথম প্রশ্ন, কে করলো? দ্বিতীয় প্রশ্ন, কেন করলো, মোটিভ। তৃতীয় প্রশ্ন, কোথায় করলো। চতুর্থ প্রশ্ন, কাদের মদতে করলো। বিশ্বাস করুন, গত 5.5-6 মাসের এই টালবাহানা, একাধিক মিটিং, নবান্নে লাইভ স্ট্রিম হবে কি হবে না, এগুলো প্রশ্নই নয়, এগুলো অবান্তর। সুবর্ণ গোস্বামীর একাধিক ক্লেম অবান্তর। মূল 4টে প্রশ্ন,
কে করলো, কেন করলো, কোথায় করলো, কাদের মদতে করলো। এতদিন পরেও, সাজা ঘোষণার পরেও এই 4টে প্রশ্নর উত্তর অধারা কিংবা কনফিউজিং। কে করলো, সোজাসাপটা উত্তর সঞ্জয় রায়, কিন্তু কে বিষয়টা মানতে চাইছে না। সবাই বলছে রুম ফর ডাউট রয়েছে, বিচারপতিও বলছেন না হলে মৃত্যুদণ্ডের সাজা দিতেন। কেন করলো জানি না, মোডাস অপারেন্ডি, মোটিভ জানি না, কোথায় করলো এখনো জানি না। কারণ গতকালকে যে 172 পাতার জাজমেন্ট দেওয়া আছে সেখানে লেখা রয়েছে যে ডিএনএ স্যাম্পল কিংবা বায়োলজিক্যাল এভিডেন্স ওই গোটা সেমিনার রুমে কোথাও পাওয়া যায়নি, একমাত্র ওই ম্যাট্রেস কিংবা যে তোষকে নির্যাতিতা শুয়েছিলেন তাতে পাওয়া গেছে। এবং ওই গোটা ঘরটাতে নির্যাতিতার সঙ্গে কোনো রকম ধস্তাধস্তি হয়েছে কিংবা সঞ্জয়ের কিংবা যারা আততায়ী তাদের সঙ্গে কোনো রকম ফিজিক্যাল টাসেল হয়েছে তারও কোনো এভিডেন্স পাওয়া যায়নি। প্লেস অফ অকারেন্স জানি না, এখনো কোশ্চেন মার্ক। কাদের মদতে করলো ভেবেছিলাম প্রিন্সিপাল রয়েছে, টালা থানার ওসি রয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটই নেই। আজ থেকে 6 মাস আগে অগস্ট মাসের 8 তারিখে যেখানে দাঁড়িয়েছিলাম, 9 তারিখে যেখানে দাঁড়িয়েছিলাম, আজও সেখানেই দাঁড়িয়ে রইলাম। এই 4টে প্রশ্নের উত্তর এখনো পেলাম না। এদিকে দেখুন সাজা হয়ে গেল পর্যন্ত। কি বলবেন অরিন্দদা? না দেখুন, আজকে আমি তো বলছি আমাদের কলকাতা পুলিশ তদন্তটা করছিল, মাঝপথে কোর্টের নির্দেশে সেই তদন্ত বন্ধ করে দিয়ে সিবিআই এর হাতে দিত। আরে ধর্মশাই, না না, কিন্তু আপনারা তদন্ত আপনি মাফ করবেন, কিছু হ্যাঁ, মনে করবেন না, 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 5 দিন তো আপনারা তদন্ত করছিলেন। তার মানে আপনি সেই চাইছেন 5 5 দিন আগে দাঁড়া, সেই 5 দিনে আপনারা খুঁজে বার করতে তার মানে পারলেন না। না না ইলমাস, তার মানে আপনি বলছেন 5 দিনে তদন্ত শেষ করা উচিত ছিল। 5 দিনে তো ধরে ফেললেন একে। 5 দিনে ধরে ফেলেছে। কি মোটিভ? আপনি যে 4টে প্রশ্ন করলেন না, কে করলো, কেন করলো, কোথায় করলো, কার মদতে করলো, তার জন্য টাইম হতে দরকার ছিল। ইন্টারোগেশন করেন আজকে না, আরে 5 দিনের মধ্যে তাকে তো অ্যারেস্ট করার পরে 5 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে মশাই সিবিআই নিয়েছে। তাহলে এতদিন সিবিআই কি করেছিল? সিবিআই কে সমস্ত রকম সহযোগিতা করেছে এই রাজ্য সরকার। কারণ সুপ্রিম কোর্টে সিবিআই এর তরফ থেকে বলা হয়নি যে অসহযোগিতা করেছিলাম, বলা হয়নি। নীলাদ্রিদা, আপনি সম্ভবত রায়টা ঠিকভাবে পড়েননি। আপনি যে প্রশ্নগুলো করলেন না, প্রতিটার উত্তরেই রায় আছে। কে করলো? তাই? সঞ্জয় রায়। কে করলো? সঞ্জয় রায়। এখনো ধোঁয়াশা। মোটিভ কি? এখনো ধোঁয়াশা, কেউ মানতে চাইছে না। কোনো ধোঁয়াশা না। আপনি না মানতে পারেন, কোর্ট প্রমাণের নির্যাতিতার বাবা মানছে না। আরে আপনি না ডাক্তার মানতে বাবুরা পারেন, মানছে আপনারা না। মিডিয়ায় টিআরপির জন্য এসব করছেন। না, আপনারা কথা বলুন আরে নীলাদ্রি না বাবু। মানতে নীলাদ্রি পারে। বাবু, আমরা বলছি বলছি রায় হবে। জাজমেন্টে রয়েছে নীলাদ্রি বাবু, আরে বাবা, জাজমেন্টে রয়েছে ইলমাস সাহেব একমাত্র তার সই কি বলবেন তার ভিত্তিতে রায় হবে না। যা প্রমাণ হবে তার ভিত্তিতে রায় হবে। আমার এবং মনে হয় সেখানে এইটা আপনার লেখা রয়েছে অসুবিধাটা না, কোথায়? নীলাদ্রি বাবু, মৃত্যুদণ্ড নীলাদ্রি দেওয়া বাবু, হয়নি, এটাই অসুবিধে। না একেবারে স্পষ্ট কথা নয়। বলুন। অসুবিধা হলো কি কেন করলো ঘটলো? সঞ্জয় কেন রায়? ঘটলো আপনি মোটিভ জানতে পেরেছেন? মোটিভ হচ্ছে ইম্পালস। ইম্পালস স্পষ্ট ভাষায় বলছে ধর্ষণের Impulse? মোটিভ কি? প্রতিটা ধর্ষণের আপনার কামদুনিতে ওভাবে নৃশংসভাবে একজন মহিলাকে মেরে খুন করা হলো। একটা খুব সহজ রায়টা পড়ে আমি রায়টা 172 পাতা পড়েই বলছি দাদা। যারা হচ্ছে মৃত্যুদণ্ড হয়নি বলে আপনারা ভুলে না, যাচ্ছেন। না, না, বাজে কথা আমাদের বলবেন না, বাজে দেশের কথা বলবেন জাতির না। জনক হচ্ছে দেখুন, মহাত্মা দেখুন, গান্ধী। দেখুন, তিনি দেখুন। বলেছিলেন an eye for an eye makes the entire world blind। হ্যাঁ, এই যখন কথাটা মাননীয় বিচারপতি পর্যন্ত বলেছেন। শুনুন, যখন কোনো সন্ত্রাসবাদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমরা খুশি হই, আমরা চাই। এবং যখন আমরা চাইবো যারা গৌরী লঙ্কেশকে খুন করেছে, আমরা চাইবো যারা গৌরী লঙ্কেশকে খুন করেছে তাদের মৃত্যুদণ্ড হোক যদি ধরা যায়, যদি ধরা যায়। কিন্তু ওটা আপনি চাইবেন না, ওটা আপনি চাইবেন না, ওটা আপনি চাইবেন না। গান্ধীবাদী বলে বলছি আপনি উনি কি ওটা চাইবেন না। গান্ধীবাদী? আপনি এখানে বসে বসে কি যতই করে? গান্ধীবাদ কি বলুন, করে মৃত্যু চাইছে? আপনি এখানে বসে বসে যতই গান্ধীবাদ বলুন, আপনি চাইবেন না গৌরী লঙ্কেশের আততায়ীদের মৃত্যুদণ্ড হোক। আমি আমার মনে করি প্রশ্ন হচ্ছে সঞ্জয় তাহলে রায় কেন, চেষ্টা করেছে। তাহলে কোন কারণে এই কথাটা লেখা রইল জাজমেন্টে যে ওই ম্যাট্রেস ছাড়া, ওই ম্যাট্রেস যাতে নির্যাতিতা দেহ শোয়ানো ছিল সেই ম্যাট্রেস ছাড়া গোটা সেমিনার রুমের কোথাও কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। এটা ওই 172 পাতার রায় আছে। এবং কোনো ফিজিক্যাল টাসেল, এক মিনিট, কোনো ফিজিক্যাল টাসেলের কোনো প্রমাণ নেই। যদি ওটাই প্লেস অফ অকারেন্স হয়, ওই যে আমার 3 নম্বর প্রশ্ন কোথায় ঘটলো, তাহলে ওখানেই তো পাওয়া যাওয়া উচিত। নেই। আরে বাবা, যদি না পাওয়া যায় কি বলবে? পাওয়া গেছে।
সেটাই তো বলছি, পাওয়া গেল না কেন? এবার দোষী সাব্যস্ত উনি হয়েছেন, আপনাদের অসুবিধা হচ্ছে মৃত্যুদণ্ড হয়নি। না, যেটা আপনি আমাদের বুঝছেন না। আমাদের অসুবিধা হচ্ছে আমরা এখনো জানতে পারলাম না আর কারা কারা। আর কেউ কাদের নেই এর মদতে? মধ্যে। আপনি এত কোর্ট sure কি করে স্পষ্ট হচ্ছেন? বলেছে, আর কোর্টের রায় বলছি, কোর্ট বলছে বিকজ অফ ইম্পালস ওই একজন আর কেউ নৃশংসভাবে, আপনি পোস্টমর্টম রিপোর্টটা পড়ে কোর্ট বলছেন, সেটা বলছে, কোর্ট বলছে, আমি বলছি না। পোস্টমর্টম আমি রিপোর্ট বিশ্বাস বলছে করছি না। ডাইড ডিউ টু স্ট্র্যাঙ্গুলেশন, আরে অর্থাৎ বাবা, গলা টিপে মৃত্যু। আপনারা media এদিকে trial মাথা থেকে করুন। রক্তক্ষরণ হচ্ছে। মাননীয় কোর্টকে এভাবে অপমান করবেন না। আমার মনে মাননীয় হয় না কোর্টের আমরা রায়টা কোর্টকে শুনুন। অপমান করছি। অরিন্দম দা, আচ্ছা, একটা কথা বলছি, তুমি একটা যখন বলছিলে ইউ মিসড ওয়ান পয়েন্ট। আমি বলছি প্রিয়দর্শনী মাট্টু কেস, জাজ কি বলেছিল? আই নো হি ইজ দ্য কিলার, বাট আই অ্যাকিউট হিম বিকজ অফ ওয়ান্ট অফ এভিডেন্স। এই কথাটা জাজের একদম কোট আনকোট বলেছিলেন। এরপরে আবার মামলা হয়, পরে ওটাকে জাস্টিফাই করা হয়। আচ্ছা, একটা কথা তোমাকে বলছি, এখানে দেখো পাবলিক পারসেপশন একটা হতে পারে, আর মৃত্যুদণ্ড নিয়ে তোমাকে একটা কথা বলি। 1920s থেকে এই আলোচনা চলছে, 1940s, সেটা গিয়ে 1949-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে B.R. আম্বেদকর বলছে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি বেসড আপন দ্য কনসেপ্ট অফ অহিংসা, দ্যাট ইজ নন ভায়োলেন্স। সো ওয়াই শুড উই নট অ্যাকসেপ্ট রিফরমেশন ওভার রেট্রিবিউশন? এই জায়গাটা এবার 1947-এ রঘুরাজ সিংকে ফার্স্ট, মানে যাকে ফাঁসি দেওয়া হয় 1949-এ নাথুরাম গডসেকে। গান্ধী কিন্তু সেদিন নিজের জায়গাটা প্রমাণ করেছিলেন, তার দুই ছেলে নেহেরুকে, রাজাগোপালাচারীকে, প্যাটেলকে রিকোয়েস্ট করেছিলেন ফর আ পার্ডন, নট টু হ্যাং হিম। কিন্তু নেহেরু প্যাটেল মানেননি, তারাও কিন্তু গান্ধীবাদী ছিলেন। আর Exactly, মমতাও করেননি, গান্ধীবাদী। করেননি। মমতাও গান্ধীবাদী। কি আশ্চর্য! মানে এখানে বলছি তো, এক মিনিট, আমি একটা প্রশ্ন আছে, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, তারপর আমি ব্রেকে যাব। আজমাল কাসাবকে ফাঁসি দেওয়াটা উচিত হয়েছিল? আমি যে কোনো ধরনের ফাঁসির বিরুদ্ধে। মানে আজমাল কাসাব, একজন মানুষ, টেররিস্ট আজমাল কাসাব, আমি যদি আজমাল ফাঁসি দেওয়াটা ঠিক হয়েছিল হত্যা করি, তাহলে আমার সাথে আজমাল কাসাবের তফাৎটা কোথায়? আর এই হত্যা করে কি টেররিজম কমানো ইতিহাসটা হচ্ছে? দেখতে হবে ইলমাস, কতগুলো জায়গা আছে বেশ, একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। বিরতির ওপারে চোখ রাখবো মালদার রাজনীতিতে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মালদার রাজনীতি তিনি কিছুই বুঝতে পারছেন না। এমপি এমএলএ নয়, শুধু কাউন্সিলর পাওয়া যায়। এবং এও বলছেন দুলাল সরকার খুনে যদি কোনো বড় মাথা জড়িত থাকে তাকেও রেয়াত করা হবে না। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিজেই বলছেন মালদার রাজনীতি তিনি বুঝতে পারেন না। কেন বললেন হঠাৎ এই কথাটা? 2011 থেকে 2021 মালদার রাজনীতির মানচিত্রটা ঠিক কেমন? রিপোর্ট কার্ড কি বলছে? মালদা নিয়ে আজকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কথা বলেছেন। দুলাল খুনে বলছেন বড় মাথাকেও রেয়াত করা হবে না। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুরসভা বিধায়ক থাকলেই সাংসদ নেই তৃণমূল কংগ্রেসের। একদিকে ঠিকই বলেছেন, সত্যি নেই। বাড়ি বাড়ি গিয়ে সাধারণের কথা শুনে কাজ করতে হবে, কাটমানি টাটমানি নিলে আর চলবে না। প্রবলেম হলো গত 5 বছর ধরে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, আজকে হঠাৎ মালদায় গিয়ে এমন কথা কেন বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকের কি আর রেমিডিয়াল কোনো রকম তাৎপর্য থাকছে না? অর্থাৎ উনি বলছেন, নিচু শ্রেণী সেই কথা শুনছেন না। আর মালদা নিয়ে এত প্রবলেম কেন? মালদার রিপোর্ট কার্ডে একবার চোখ রাখবো, আমার সহকর্মীদের বলবো যদি সেই গ্রাফিক্সটি দেখানো যায়। মালদার লাস্ট 10 বছরের রিপোর্ট কার্ড, মালদার লাস্ট 10 বছরের যদি রিপোর্ট কার্ড দেখি, 2011 সাল কিংবা পরিবর্তনের বছর, মোট বিধানসভা আসন মালদা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে মোট বিধানসভা আসন হলো 12টি। সেই 12টি আসনের মধ্যে 2011 সালে কংগ্রেস 8টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 2টি আসন পেয়েছিল, বাম জোট 2টি আসন পেয়েছিল এবং বিজেপি 0। 2011 সালে কংগ্রেসের গড় কিন্তু 2011। 2016 সালে আসুন, 2016 সালে মোট বিধানসভা আসন সেই 12, কংগ্রেস পেয়েছিল 7টি আসন। এটা 2011-র পরিসংখ্যান দেখাচ্ছি। কংগ্রেস 8, তৃণমূল 2, বাম জোট 2 এবং বিজেপি 0। এবার 2016 দেখুন, কংগ্রেস 7, তৃণমূল 1, একটা আসন কমলো, বাম জোট 2টি, বিজেপি 1টি আসন, নির্দল 1জন এসেছিলেন, পরে তৃণমূলে জয়েন করেন। এবার 2021-এরটা দেখুন, উলট পুরাণ, তৃণমূল 8টি, বিজেপি 4টে, অন্যান্যরা 0। কংগ্রেসের গড় মালদা কিংবা কিছু কিছু বিধানসভাকে বলা হতো সিপিএম এর গড়, শেষ। বাইল্যাটারাল ফাইট। মালদা উত্তরে আসি, মালদা উত্তর লোকসভা,
মালদা উত্তর লোকসভায় সংসদ তালিকা, মালদা উত্তর লোকসভায় সাংসদ তালিকা 2014 সাল মৌসুম বেনজির নূর কংগ্রেস, 2019 সাল খগেন মুর্মু বিজেপি, 2024 সাল খগেন মুর্মু বিজেপি। মালদা দক্ষিণ আবু হাসেম খান চৌধুরী কিংবা ডালুবাবু দুবার 14 এবং 19-এ, 24-এ সেই কংগ্রেসেরই ঈসা খান চৌধুরী। কাছারি বাড়ির পলিটিক্স। এবার আসি একবার মালদা উত্তরের বিধায়ক কিংবা এমএলএ লিস্টে। মালদা উত্তরের 7টা মোট বিধানসভা, তার মধ্যে হবিবপুরে 2011 থেকে 2021 বিধানসভা নির্বাচনে একবারও তৃণমূল কংগ্রেস জেতেনি। চিরকালের বাম দুর্গ এই হবিবপুরে 2019-এর উপনির্বাচনে জয় বিজেপির। গাজল সেই 11 থেকে 21 একবারও তৃণমূল কংগ্রেস জেতেনি। মালদা বিধানসভা 11 থেকে 21 একবারও জিততে পারেনি তৃণমূল। চাঁচল 2021 বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নিহার রঞ্জন বাবু জয়ী হন। হরিশ্চন্দ্রপুর 2011-তে ফরওয়ার্ড ব্লকের টিকিটে জিতে তৃণমূলে দলবদল করেন তাজবুল হোসেন। মালতীপুর দেখানোর আগে 2016-এ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেতে, 2021-এ আবার তৃণমূলের তাজমল হোসেন জেতেন। মালতীপুরে 2011 সালের বিধানসভা ভোটে জয়ী হয় আরএসপি মালতীপুর। 16 সালে এখানে কংগ্রেস জেতে, আর 21 সালে এখানে আব্দুল রহিম বক্সি জেতেন। রতুয়ায় আসুন, 2011-2016 বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে সমর মুখার্জি জেতেন। এই সমর মুখার্জি 2021-এ টিকিট বদলে অর্থাৎ দল বদল করে রতুয়ায় সমর মুখার্জি জিতলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে 2021-এ। এবার আসি মালদা দক্ষিণে। মালদা দক্ষিণ যদি দেখেন, মানিকচক 2011 বিধানসভা ভোটে 11 থেকে 21 মানিকচকে একজনই জিতেছেন, সাবিত্রী মিত্র। ইংরেজবাজারে 2011-এ কংগ্রেসের টিকিটে কৃষ্ণেন্দু নারায়ণ, 13-র উপনির্বাচনে তৃণমূলের টিকিটে কৃষ্ণেন্দু নারায়ণ, 16-এ নির্দল প্রার্থী নিহার রঞ্জন এবং 21-এ বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এটা ইংরেজবাজার। মোথাবাড়ি 11 এবং 16 বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে সাবিনা ইয়াসমিন জিতলেন মোথাবাড়িতে। 2021 সালে সেই মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিনই জিতলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। সুজাপুর বিধানসভা কেন্দ্র চিরকালই কিন্তু কংগ্রেসের আব্দুল গনি খান চৌধুরীর গড়। সুজাপুরে 11 সালে কংগ্রেসের টিকিটে জয়ী আবু নাসের খান চৌধুরী, 16-তে কংগ্রেসের টিকিটে ঈসা খান চৌধুরী, 21-এ তৃণমূলের টিকিটে জয়ী মোহাম্মদ আব্দুল ঘনি। বৈষ্ণবনগর 2011 সালে বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে ঈসা খান চৌধুরী, 16-এ বিজেপির টিকিটে স্বাধীন কুমার সরকার, 21 বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জয়ী চন্দনা সরকার। সমস্যা হলো মালদার ম্যাক্সিমাম বিধানসভায় যারা তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন তারা আদতে অন্য দল থেকে এসেছেন। কেউ আরএসপিতে ছিলেন, ম্যাক্সিমামই কংগ্রেসে ছিলেন। আর 2024-এর যদি আমরা সংসদ নির্বাচন কিংবা একেবারে লোকসভা নির্বাচন দেখি, তাহলে 2টি সিট, 2টি লোকসভা কেন্দ্র, একটা বিজেপির, একটা কংগ্রেসের, তৃণমূল শূন্য। এই কারণেই কি আজকে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে যা বলার বললেন, শুনুন। জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি আছেন। এমপি আমাদের এখানে কেউ নেই, কারণ 2টো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে। মৌসুমীকে আমি রাজ্যসভায় নিয়ে গেছি। অনিন্দদাকে দিয়ে শুরু করব। অনিন্দদা, চ্যালেঞ্জটা কোথায় বুঝতে পারছেন? 24-এ কিন্তু জমি লস হয়েছে। দেখুন, রিপোর্ট কার্ড বলছে 21-এ আপনারা ভালো ফল করেছেন, 11-16 থেকে অনেক বেশি ভালো ফল করেছেন আপনারা 21-এ। কারণ যদি দেখি, 11-তে আপনাদের 2টো আসন ছিল, 2জন এমএলএ ছিল, 16-তে আপনাদের 1জন এমএলএ ছিল, 21-এ গিয়ে আপনাদের 8জন এমএলএ। কংগ্রেস বাম সবাইকে আপনারা ওখান থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু বিজেপিও কিন্তু চুপিসারে উঠে এসছে 4টি আসন।
বলি আপনাকে, প্রথমত মালদা বললে আমাদের গনি খান চৌধুরীর কথা মনে পড়ে যায়। গনি খান চৌধুরী যতদিন বেঁচে ছিলেন কংগ্রেসেরই ওখানে গড় ছিল, এবং গনি খান চৌধুরীর মৃত্যুর পরেও ওখানে গনি খান চৌধুরীর একটা বিরাট প্রভাব ছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসলেন, এবং সেই মেন কংগ্রেসটা মমতার সঙ্গে রইল, সেটা আমার কথা না, আপনি কিছুদিন আগে প্রদীপ ভট্টাচার্যের কথা তো আপনি শুনেছেন। যে কোনো রাজনৈতিক দল তারা যখন কাজ করে, মানুষের জন্য কাজ করে, তৃণমূল কংগ্রেস তো হিংসার রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস মানুষের কাজের ভিত্তিতে ভোট চাইতে যায়। যে কোনো রাজনীতি দল তারা যখন যদি মানুষের জন্য কাজ করে, তারা একটা জিনিস চায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট হয় সেই ভোট যেন আমরা পাই। এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। একমাত্র সাবিত্রী মিত্র ছাড়া দেখুন, সাবিত্রী মিত্র একমাত্র উনি ছাড়া বাকি সমস্ত কেন্দ্রে আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। না, আমি বলি আপনাকে, দেখুন এখনো মালদায় 3টি কেন্দ্র রয়েছে স্যার, 3টি কেন্দ্র, হবিবপুর, গাজল এবং মালদা বিধানসভা কেন্দ্র। আপনারা এখনো পর্যন্ত একবারও জিততে পারেননি। বিজেপি জিতেছে, খগেন মুর্মু, সিপিএম থেকে বিজেপি, তার ছেলে জোয়েল মুর্মু। গাজলে বিজেপি দেববর্মন, চিন্ময় দেববর্মন, এবং যদি মালদায় দেখি সেখানে গোপাল চন্দ্র সাহা। বিজেপি ধরতে পারছে মুসলিম বেল্ট, মাইনরিটি বেল্ট, আপনাদের জেতার কথা, আপনারা সেখানে খাতাই খুলতে পারছেন। আসলে ব্যাপারটা কি বলছি, মুসলিম বেল্ট কি হিন্দু বেল্টের ব্যাপার নয়। আজকে গাজল বলুন, মালদা বলুন, যে কোনো জায়গায় আমরা হেরেছি, যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছি, সেখানেও কিন্তু গিয়ে দেখুন যে জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানেও চলছে। তো এই জনমুখী প্রকল্প যখন করা হচ্ছে, মানুষের জন্য যখন কাজ করা হচ্ছে, আজ সরকার কোনটা কোন জনমুখী প্রকল্প, সেটা তো আসছি। আপনি তো একটা আমার প্রশ্ন করলেন, তার অ্যান্সারটা দেওয়ার আগে আপনি এটা বলছেন, নিশ্চয়ই দুলাল মোড়ের কথা বলবো আমি। এই যে জনমুখী প্রকল্প সেখানেও হচ্ছে, তো তার বিনিময় বলাটা ঠিক নয়। এই জনমুখী প্রকল্প যে এগুলো করছে, মানুষ সন্তুষ্ট হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চয়ই তাকে নির্বাচিত করবে, এই এক্সপেকটেশনটা সমস্ত দলেরই থাকে। নীলাদিদা দেখুন, কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলুন, কিংবা ওদিকে আপনি মৌসম বেনজির নূর বলুন, কিংবা আপনি একাধিক এখানে দেখে নিতে পারেন পুরো তুলে একাধিক লোকজন রয়েছে যারা বেসিক্যালি ছিলেন হয় আরএসপিতে, নাহলে কোনো সময় সিপিএমে, নাহলে কোনো সময় কংগ্রেসে, মেজরিটি কংগ্রেসে, তারাই এসছেন তৃণমূল কংগ্রেসে। ম্যাক্সিমামে কিন্তু দল ভাঙিয়ে আনা তৃণমূল কংগ্রেসে মালদায়, কারণ মালদার রাজনীতি সবসময়ই ম্যাক্সিমাম মেজরিটি কংগ্রেস এবং কিছু কিছু জায়গায় সিপিএম আরএসপি এদের ধরে নিয়ন্ত্রিত ছিল 2011-র আগে অবধি। কি বলছি, 2016 সাল অবধি নিয়ন্ত্রিত ছিল। যা বদল হয়েছে 21-এ বদল হয়েছে, 21-এর আগে কিন্তু ওখানে কিছু বদল হয়নি। 21-এর আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটা মাত্র আসন ছিল, বিজেপি 0, তৃণমূল কংগ্রেসের 1। 16-তে গিয়ে বোধহয় বিজেপির 1 ছিল, আমি যদি খুব ভুল না করি। হ্যাঁ, বিজেপির 1টি আসন ছিল 16-তে। এই জায়গায় এই দুলাল সরকার খুন, কিংবা তার পরবর্তীকালে আমরা যে দেখলাম আরেকজন তৃণমূল কর্মী সেই মালদাতেই গোষ্ঠীদ্বন্দ্বে যার উপর গুলি চলছে, এর কারণ কি এই দল বদলের রাজনীতি? দেখুন ইলমাজ, আপনারা একটা ন্যারেটিভ অনেক সময় মিডিয়ায় করেন, আপনি বলছি না, আপনারা মানে জার্নালিস্টরা করেন, বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী দল। অথচ আমরা সবাই জানি মালদা হচ্ছে মুসলিম অধ্যুষিত, এখানে মেজরিটি হচ্ছে মুসলমানরা। অথচ মালদায় বিজেপি ভালো ফল করছে, আপনার ফলাফলই দেখাচ্ছে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আপনারা যে ন্যারেটিভটা দেন পশ্চিমবঙ্গের মুসলমানরা সবাই সেটা মনে করে না। তারা অনেকেই বিজেপির উপর ভরসা রাখেন, ঠিক যেমন উত্তরপ্রদেশেও বহু মুসলিম মেজরিটি কেন্দ্রে বিজেপি ভালো ফল করে যেতে, 1 নম্বর কথা। 2 নম্বর, মালদার ভৌগোলিক অবস্থানটা খুব ইম্পর্টেন্ট। মালদা হচ্ছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে একেবারে একটা বর্ডার ডিস্ট্রিক্ট বলতে পারি, দুটো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যদি বাংলাকে আমি দুভাগে দেখি। তাহলে এই উত্তরবঙ্গের কাছাকাছি যে উত্তর মালদা, সেখানে যেখানে বিজেপি শক্তিশালী, বিজেপি সেখানে ভালো করে, দক্ষিণ মালদা যেটা দক্ষিণবঙ্গের কাছাকাছি, সেখানে কিন্তু কংগ্রেসের প্রভাবটা, যেটা বরকত গনি খান চৌধুরী অনিন্দদা বললেন, সেটা থেকে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাম্প্রদায়িক রাজনীতি, যে তোষণের রাজনীতি, মালদার মানুষ যারা অধিকাংশই মুসলমান, তারা কিন্তু পছন্দ করে না। তারা কোথাও উপলব্ধি করছে তৃণমূল কংগ্রেস মুসলমান সম্প্রদায়কে কার্যত ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, তাদের প্রকৃত উন্নয়ন, তাদের চাকরি বাকরি, তাদের রোজগার, সেদিকে তাদের নজর নেই। এই উপলব্ধিটা যেটা মালদায় হচ্ছে, সেটাই ভবিষ্যতে পুরো বাংলাকে পথ। নীলাদ্রিদার কথাটা আমি পুরোপুরি ফেলে দেবো না একটাই কারণে, কারণ আমার মনে আছে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমি গাজলে গিয়েছিলাম, আদিত্যনাথ যোগী সেখানে এসেছিলেন, এবং আদিত্যনাথ যোগীর সেই সভায় আমরা কভার করতে গিয়েছিলাম, এবং একটি অত্যন্ত হার্ডেন্ড কি বলবো কমিউনাল বক্তব্য উনি ওখানে দাঁড়িয়ে রেখেছিলেন। টেক মি আদারওয়াইজ, বাট ইট ওয়াজ এ ভেরি কমিউনাল স্পিচ। যেরকম ভাবে উনি বলেন,
সেখানে আমি দেখেছিলাম যে মাইনরিটি সেলের, বিজেপির যারা মাইনরিটি সেলের লোকজন ছিল, শাহজাহান আলী অ্যান্ড আদার্স, তারা মাথা নিচু করে যেমন ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু ভোট বাক্সে দেখুন সেই গাজলে 2021-এর বিধানসভায় বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মন জিতে গেলেন। অর্থাৎ এই যে ন্যারেটিভ যে বিজেপি মুসলিম বিরোধী, বিজেপিকে মুসলমানরা ভোট দেয় না, মালদায় গিয়ে এই ন্যারেটিভ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট হবিবপুর, গাজল, মালদা এই তিনটে কেন্দ্র তো চেঞ্জ হয়েছে। আমি বলি আপনাকে, নীলাদ্রিদা যে কথাটা বলছিলেন যে মুসলিমদের ভরসা করেন, আমাদের বিরোধী দলনেতা কিন্তু আবার উল্টো কথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন আমাদের সমস্ত হিন্দু ভোটটাই শুধু চাই, আর কিছু নয়। তারা এই রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির কথা কারা বলছে? আর আপনি যে বললেন না যোগী আদিত্যনাথ, যিনি বলেছিলেন কি বাটেঙ্গে তো কাটেঙ্গে না, এইসব যে কথাগুলো উনি বলতেন, দেখুন উনাকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গেছেন না, বাট এটা তো অত্যন্ত শকিং। 21-এ আপনারা আমি বলছি তিনটে তো, কেন্দ্রতে আমরা এমনকি শুধু- এরকম হার্ড এন্ড একজন না, সেটা তো যোগী মমতা আদিত্যনাথের বন্দ্যোপাধ্যায় মতো বলেই দিলেন। হার্ড এন্ড রাজনীতিবিদ যেখানে এসে অত্যন্ত সাম্প্রদায়িক বক্তব্য রাখলেন, সেখানে পর্যন্ত মুসলিম অধ্যুষিত বেল্ট গাজল, সেখানে পর্যন্ত সেটাই তো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা কাজের ভিত্তিতে ভোট চাইতে এসেছি। আমাদের কাছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই সমান। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেকুলারে বিশ্বাস করি। আমরা কাজের ভিত্তিতে ভোট চাই। আমাদের কাজ যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, কেউ যদি কিছু না হয়ে থাকে, সেটা মানুষ আমাদের বলুক। আমরা কাজের ভিত্তিতে ভোট চাইতে গেছি, তাতেও কেন পাচ্ছি না, এই সংশয়টা উনি করেছেন। এটাই বক্তব্য। সত্যি এটাই নীলাদিদা উনি যে করছেন। কাজের ভিত্তিতে ভোট হয়েছে বলেই 2021-এ গিয়ে তাহলে 8 এবং যদি 4 অনিন্দদার কথার ভিত্তিতে বলছি, উনি বলছেন কাজের ভিত্তিতে তৃণমূল ভোট চেয়েছে, তৃণমূল ভোট পায়নি, তার মানে তৃণমূল কাজ করেনি বলে ভোট পায়নি, সেটাই কারণ দাঁড়ায়। কিন্তু সেটা নয়। সমস্ত না, 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 পশ্চিমবঙ্গটা আপনি দেখুন, না, 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 সেটা কারণ সমস্ত নয়। পশ্চিমবঙ্গ না, না, আসুন আপনি। তাহলে আপনার মালদাতে ভালো কাজ করেনি, আমি অন্য তো- জায়গায় আরে করেছেন। সেটাই না, মালদা আপনার যুক্তি পশ্চিমবঙ্গের সেটাই একটা ছোট্ট দাঁড়ায়। জায়গা। এটা আপনি ঠিক নয়। সমস্ত পশ্চিমবঙ্গে দেখুন আপনি তৃণমূল তাহলে কংগ্রেসের যে মালদাকে জোয়ার। বঞ্চিত করেছেন, এটাই দাঁড়ায় আপনার উত্তরবঙ্গে জিতছেন না, তাহলে কাজ করেননি। একটা কথা না, প্রশ্ন অনিন্দদাকে না জিজ্ঞেস করলেই নয়। 2014 থেকে 2024 আমি যদি গত 10 বছরের পরিসংখ্যান দেখি, আমাকে একটা কথা বলুন। 2014-তে মৌসম বেনজির নূর উত্তর মালদার সাংসদ, ঠিক কংগ্রেসের টিকিটে, তৃণমূলের নয়, কংগ্রেসের টিকিটে। 2019 খগেন মুর্মু বিজেপির টিকিটে, তখন উনি দল বদল করে বিজেপিতে এসছেন। 2024 আবার খগেন মুর্মু বিজেপির টিকিটে। এবার মালদা দক্ষিণে আসি, আমার সহকর্মীদের বলবো সে গ্রাফিক্সগুলো চালাতে। 2014-তে আবু হাসেম খান চৌধুরী, ডালুবাবু কংগ্রেসের টিকিট। 2019 ডালুবাবু আবার কংগ্রেসের টিকিটে। 24 ঈসা খান চৌধুরী কংগ্রেস। অর্থাৎ ন্যাশনাল পলিটিক্সে, লোকসভার পলিটিক্সে তৃণমূল কংগ্রেস নেই। গত 10 বছরে আপনারা একজন এমপি পাননি। আমি তো সেটাই বলছি, আজকে পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গের মধ্যেই তো মালদা। পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় দেখুন, ইভেন নর্থ বেঙ্গলে দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে ভালো ফল করেছে। না, মানে আপনাদের মন্ত্রী আমি হেরে গেছে, আমি দাদা আজকে হেরে গেছে তো, অনিন্দদা, আমি তো অন্য জেলা দেখছি না। না না, আমি বলছি আমি দেখছি মালদা। আপনি আমার পশ্চিমবঙ্গের প্রশ্নটা বাইরে হলো তো বলেন- মালদায় নেই কেন? সেটাই তো বলছি আপনাকে, পশ্চিমবঙ্গের মধ্যেই মালদা। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে, তার কারণ মানুষ এই যে জনমুখী প্রকল্প সেগুলো দ্বারা উপকৃত হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কেউ হয় না, কিন্তু ওই মালদায় হচ্ছে। আচ্ছা, মালদা উত্তরের কথা বলি। অনিন্দদা, মালদা উত্তরের কথাই বলি। মালদা এখানকার ইকুয়েশনটাই বুঝতে পারছি দাদা না। মালদা উত্তরের কথাই যদি বলি, মালদা উত্তরে যদি আমরা দেখি, মালদা উত্তরে মোট 7টি বিধানসভা, হবিবপুর, গাজল, মালদা, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, এই 7টি বিধানসভা। যখন আমি এখানে এককভাবে দেখছি হবিবপুর, গাজল, মালদা আপনাদের কেউ নেই। 2021-এ আপনাদের কেউ নেই। 2021-এ আমরা দেখছি চাঁচলে তৃণমূল কংগ্রেসের নিহার রঞ্জন ঘোষ জিতছে, যিনি আবার এর আগে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন 2016-তে। তারপর হরিশ্চন্দ্রপুরে আমরা দেখছি 2021-এ তৃণমূলের তাজমুল হোসেন জিতছেন। এই তাজমুল হোসেন প্রথমে ফরওয়ার্ড ব্লকে ছিলেন, দলবদল করলেন, করে 2016-তে হারলেন, কংগ্রেস জিতলো, তারপর 2021-এ এলেন। মালতীপুরে আমরা দেখলাম 2021-এ তৃণমূলের আব্দুর রহিম বক্সি জিতছেন, এবং আমরা রতুয়ায় দেখলাম 2021-এ সমর মুখার্জি জিতছেন, যিনি এক সময় কংগ্রেসে ছিলেন। এই 4 জনের মধ্যে 3 জন দল বদল, তৃণমূলের নয়। না না, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা 4টে সিট জিতলেন, 3টে সিটে আপনারা হেরে গেলেন যখন এককভাবে ইন্ডিভিজুয়ালি এমএলএ ইলেকশন হচ্ছে। কিন্তু যখন মালদা উত্তর লোকসভা হচ্ছে, সেখানে তৃণমূলকে লোক চাইছেই না, সেখানে মানুষ চাইছে বিজেপিকে। না, আমি আপনাকে বলি, দেখুন, লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন দুটো দুরকম ভাবে হয়। লোকসভা ইস্যু একরকম থাকে, বিধানসভা ইস্যু একরকম থাকে। বিধানসভায় মানে মমতা ন্যাশনাল বন্দ্যোপাধ্যায় পার্সপেক্টিভে মানুষ আপনাদের চাইছে না। না, শুধু মালদায়,
আরে সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদা যে কথাটা বলেছে আপনি ভালো করে শুনুন, আজকে সেন্ট্রাল আমাদের টাকা দিচ্ছে না, যার জন্য আমরা কাজ করতে পারছি না, জিএসটি টাকা আমাদের আটকে রেখেছে, এই ইস্যুগুলো তো বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে তা সত্ত্বেও যে জিতছে সেই কারণটা খোঁজার জন্যই তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কথা বলেছেন। আমরা কাজ করছি, মানুষের আবাস থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্তটা, যেখানে সেন্ট্রাল আমাদের টাকা দেওয়ার কথা না দিতেও না মালদা উত্তর সত্ত্বেও না অনিন্দদা মালদা উত্তরের 7টি বিধানসভাতে 4 আবার বিধানসভা আমি লোকসভা গুলিয়ে ফেললে হবে নাকি? আমি আসছি আপনাকে দুটো আলাদা ভাবে স্যার, চিন্তা আমি করতে আলাদা হবে। করেই বলবো, একটু ধৈর্য রাখুন। 7টি বিধানসভার মধ্যে 4টে তৃণমূলের, 3টে বিজেপির, খুব সহজ হিসেবে, এবং একটি সাংসদ বিজেপির গত 10 বছর ধরে, মানে দুটো টার্ম 19 এবং 24 দুটো টার্ম বিজেপির। কিন্তু তার মানে হচ্ছে এখানে ফাইটও হচ্ছে আপনাদের মধ্যে, ফাইটও হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি আসনের অন্তর, এবং সেখানে কোথাও বিজেপিকেই মানুষ ভরসা করছে 24-এ। এবার 24-এর নিরিখে যদি আমি 21কে ভুলে গিয়ে ক্যালকুলেট করি, আপনি দেখবেন বিজেপিরই পাল্লা ভারী, যদিও সেই অঙ্ক সবসময় মেলে না, কিন্তু তাও যদি দেখি এখানে বিজেপিরই পাল্লা ভারী। এবার আসি মালদা দক্ষিণে। মালদা দক্ষিণে 5টি আসন, হবিবপুর, গাজল, মাফ করবেন, মালদা দক্ষিণে 5টি আসন, মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। এই 5টাতে যদি আমরা দেখি 2011 থেকে 21 সাবিত্রী মিত্র ধরে রাখতে পেরেছেন মানিকচককে। 2021-এ ইংরেজবাজার আবার শিরূপা মিত্র চৌধুরী বিজেপির জিতেছেন। মোথাবাড়িতে দলবদলে সাবিনা ইয়াসমিন জিতেছেন, কংগ্রেসে ছিলেন সাবিনা ইয়াসমিন। সুজাপুর মোহাম্মদ আব্দুল ঘনি তিনি জিতেছেন তৃণমূলের, এবং বৈষ্ণবনগর চন্দনা সরকার জিতেছেন। 2016-তে বিজেপি জিতেছিল, 2011 এখানে ঈসা খান টিকিট কংগ্রেস জিতেছিল। সাংসদ দেখুন, সাংসদ হচ্ছে এখানে ঈসা খান চৌধুরী, ডালুবাবু ছেলে ঈসা খান চৌধুরী। এক্সপ্লেনেশন আছে, আমি আসবো আপনার কাছে, কিন্তু এখানেই বলছি যে কোথাও আপনি ন্যাশনাল লেভেলে পেনিট্রেট করতে পারছেন না, এবং আপনার যারা প্রার্থীরা জিতছে, সাবিনা ইয়াসমিন টেকনিক্যালি তো কংগ্রেস, তিনি দলবদলে জিতলো এখানে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কংগ্রেস, দলবদলে জিতলেন। 16-তে নিহার রঞ্জন ঘোষ জিতলেন, যিনি আগে নির্দল ছিলেন। 21-এ গিয়ে একদম বদলেই দিল মানুষ, দল মানে তৃণমূলকে আর অ্যাকসেপ্টই করলো না, শিরূপা মিত্র চৌধুরী তাকে জিতিয়ে দিলেন। কোথাও মালদাতে আপনাদের পেনিট্রেশন কমেছে। এবার আমি আপনাকে বলছি, আপনি যে বলছেন না, আপনি লাস্ট লোকসভা ইলেকশনে দেখুন বিজেপি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি চিন্তা করে দেখুন, বিজেপি যার সংখ্যা শীর্ষ তার থেকে কমে গেছে এবং তৃণমূল কংগ্রেস বেড়েছে। এটার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বলেই। শুধু মালদা, আমি আবার আপনাকে বলছি, শুধু মালদাতে এই যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা কেন ঘটছে তার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এখানে এত কাজ করা সত্ত্বেও এখানে এই ঘটনাটা ঘটছে। এবার খুব 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 সহজ করে, খুব ছোট্ট করে লীলাদ্রি বাবু, সমস্যাটা কোথায়? বিধানসভায় লড়াইটা তৃণমূল আর বিজেপির মধ্যে। যে কংগ্রেস সমর্থক সে যদি বিজেপি বিরোধী হয় সে তৃণমূলকে এই সময় ভোট দেবে, কিন্তু লোকসভায় সেখানে কংগ্রেস একটা বড় শক্তি, সুতরাং তাদের সমর্থন তখন কংগ্রেসের দিকে, যারা বিজেপি বিরোধী যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিসও মনে রাখতে হবে, লোকসভায় কেন তারা সমর্থন পাচ্ছে না তৃণমূল। তৃণমূল আপাতত একটি দক্ষিণবঙ্গ কেন্দ্রিক দল, দক্ষিণবঙ্গে ভালো আসন পেয়ে তারা ক্ষমতায় চলে আসছে, উত্তরবঙ্গে তারা মেজরিটি না পেয়েও আসছে, কারণ উত্তরবঙ্গের আসন ম্যাটার করে না। ঠিক এই কারণে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিটা মানুষের মধ্যে থেকে উঠছে অনেক সময়। এই দাবিটা বেসিক্যালি উন্নয়নের দাবি। তৃণমূল আমার সত্যি আমার সময় নেই, আমার কোনো দ্বন্দ্বে যাওয়ার সময় নেই, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার কিংবা একেবারে গ্রাউন্ড রিপোর্ট যা বললো তা হলো 12টি আসনের মধ্যে দেখা যাচ্ছে 2011 এবং 2016-র অনুপাতে 2021-এ অনেক বেশি ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস সেখানে নেই, বিজেপিও কিন্তু ভালো ফল করেছে, 0 থেকে 4-এ এসছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার পেনিট্রেশন নেই মালদায়, মালদা থেকে তিনি সাংসদ পান না, এবং সেখানে তার রাজনীতি একটু যেন ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন কথা তো এমনি এমনি বলবেন না। এর পেছনে কি তাহলে 26-এর গুটি সাজানোর লক্ষ্য রয়েছে? চোখ থাকবে সেদিকে, কিন্তু একই সঙ্গে চোখ রাখবো একটু বিদেশের খবরে, অ্যাকচুয়ালি আমেরিকার খবরে, কারণ আমেরিকার নতুন রাষ্ট্রপতির নাম ডোনাল্ড ট্রাম্প, এবং উনি আসার পরই বললেন জলবায়ু চুক্তি থেকে শুরু করে একাধিক চুক্তি, এমনকি অভিবাসন আইনে জো বাইডেন প্রশাসন যে নীতি নিয়েছিল সেই নীতি থেকে তিনি সরে আসবেন, এবং স্বাভাবিক, একেবারে বাইল্যাটারাল পলিটিক্সে যেমন হয় তেমনটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে হাউডি মোদি হলো, নমস্তে ট্রাম্প হলো, ভোট ফর ট্রাম্প হলো, এবার ট্রাম্প কি ভারতের হিতে কথা বলবে?
কারণ বাণিজ্য থেকে, অর্থনীতি থেকে, অভিবাসন আইন, একাধিক ক্ষেত্রে একাধিক প্রশ্নচিহ্ন। দেখুন, এবং এখানেই শেষ করছি, এই আমাদের প্রতিবেদনটা দেখতে দেখতে ভাবুন আসলে সমস্যা কোথায়। দেখুন, ট্রাম্প 2 সরকারে ভারতের সামনে বড় উদ্বেগের বিষয় হলো বাণিজ্য অভিবাসন নিয়ে ট্রাম্পের অবস্থান। কারণ নির্বাচনী প্রচারে ট্রাম্প অভিবাসন নীতি আরও কঠোর করা এবং ভিন দেশের পণ্যের ওপরে শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার শপথের পর ট্রাম্প বলেছেন তার প্রশাসন আমেরিকার বাণিজ্য ব্যবস্থা পুরোপুরি বদলে ফেলবে। অন্য দেশের ওপর কর ও শুল্ক চাপিয়ে দেশের নাগরিকদের সম্পদ বাড়ানোর কথাও সোমবার বলেছেন তিনি। আমেরিকার অভিযোগ, ভারতের আমদানি শুল্ক বেশি, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে তা 100%। I will immediately begin the overhaul of our trade system to protect American workers and families. Instead of taxing our citizens to enrich other countries, we will tariff and tax foreign countries to enrich our citizens. For this purpose, we are establishing the External Revenue Service to collect all tariffs, duties, and revenues. It will be massive amounts of money pouring into our treasury coming from foreign sources. মোদী সরকার মনে করছে বাণিজ্য ছাড়াও যে বড় বিষয় ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তা হলো আমেরিকার সম্ভাব্য অভিবাসন নীতি। ইতিমধ্যেই প্রায় 15 লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করেছে আমেরিকার প্রশাসন। তার প্রথম দফার তালিকায় প্রায় 18,000 ভারতীয় রয়েছেন। নতুন ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে কি সম্পর্ক নেয় সেই দিকেও তাকিয়ে ভারতের মতো অনেক দেশই প্রশান্ত ও ভারত মহাসাগর অঞ্চলে চীনের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে। সেই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন যদি বেজিংয়ের প্রতি নরম অবস্থান নেয় তাহলে অন্য দেশগুলির মতো ভারতও মুশকিলে পড়তে পারে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের চেষ্টা হলো চীনের দিকে ট্রাম্প প্রশাসনের ঝুঁকে পড়া নিরস্ত করে প্রশান্ত ভারত মহাসাগর অঞ্চলে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখা। এছাড়াও নতুন ট্রাম্প প্রশাসন পূর্বতন বাইডেন প্রশাসনের জলবায়ু চুক্তি ও প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার কথা জানিয়েছে। ফলে ভারতের চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারত চাইছে দেশের বর্তমান শক্তির চাহিদা মেটাতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে রেখে পুনর্নবীকরণযোগ্য শক্তির বিকাশ অব্যাহত রাখা। তবে নতুন ট্রাম্প সরকারের নীতি পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে সেরকমভাবে প্রভাবিত করবে না বলে মনে করছে মোদী সরকার। বিশেষ করে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অপরিবর্তিত থাকবে বলেই মনে করছে মোদী প্রশাসন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। মোদী আমেরিকায় হাউডি মোদিতে যেমন অংশ নিয়েছিলেন, তেমন ট্রাম্পও আহমেদাবাদের নামাস্তে ট্রাম্প অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এছাড়াও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দফায় নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছিল। অন্যদিকে দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদে শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার সরে যাওয়ার সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার সরে যাওয়ার ফলে যক্ষ্মা, এইচআইভি এবং অন্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকির মুখে পড়তে পারে ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।